প্রথম আমরা সমাস নিয়ে আলোচনা করব। তাহলে সমাসের কোন অংশটা নিয়ে প্রথমে আলোচনা করব? এই তো আমি একটা বাক্য লিখতেছি, প্রথম বাক্য লিখতেছি। বাক্যটা একটু সবাই লিখে ফেলুন এবং আশা করি এই বাক্যটা থেকে আমরা সমাসের মূল আলোচনায় চলে যাব। প্রথমে লিখলাম বিলেত, ওকে, বিলেত লিখলাম। তারপর ফেরত লিখলাম, বিলেত লিখলাম, ফেরত লিখলাম। আচ্ছা, আমি পূর্ণাঙ্গ বাক্যটা লিখি, তাহলে আর ভালো হবে। বিলেত থেকে ফেরত রমেশ বাবু তার পুরনো বিদ্যার নিমিত্ত আলয়ে সব কিছু দান করলেন, সব কিছু দান করলেন। আচ্ছা, এই প্রথম যে বাক্যটি, এই বাক্যটি থেকে যদি আমি বলি যে এটার সমাস নির্ণয় করেন, সমাস, আর এই বাক্যটি যদি আপনি বিশ্লেষণটা বুঝে ফেলেন, তাহলে আশা করি সমাসের মৌলিক বিষয়গুলো আপনি বুঝে ফেলবেন। তাহলে প্রথম বাক্যটি ছিল বিলাত থেকে ফেরত রমেশবাবু তার পুরনো বিদ্যার নিমিত্ত আলোয়ে সব কিছু দান করলেন। এই বাক্যটা যদি আমি সমাস নির্ণয় করতে বলি, তাহলে আপনি কিভাবে সমাস নির্ণয় করে আপনি বাক্যটি লিখবেন? আপনারা নিজের মতো করে এই বাক্যটি লেখেন। ধরেন বিসিএস পরীক্ষা আপনাকে রিটেন পরীক্ষায় এই প্রশ্নটা দিল, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন পরীক্ষায় দিল যে এই বাক্যটির সমাস নির্ণয় করুন। তাহলে আপনি কি করবেন? এমসিকিউ তো আমরা পারবই, আমাদের প্রস্তুতিটা এমন হবে। তাহলে এই যে প্রথম বাক্যটা আমরা লিখছি, এটা আমরা রিটেন নিয়ে আলোচনা করব। আর এমসিকিউতে এমনিতেই পারবেন, রিটেন যে ভালো করবে এমসিকিউতে সে অনেক ভালো করতে পারবে। তাহলে বিলেত থেকে ফেরত রমেশবাবু তার পুরনো বিদ্যার নিমিত্ত আলোয়ে সব কিছু দান করলেন। এই বাক্যটা যদি আমরা কি করি, সমাস নির্ণয় করতে বলি, তাহলে সমাস নির্ণয় করার পর বাক্যটি কেমন হবে? এখন যদি এটার সমাস নির্ণয় করে বাক্যটা লেখা হয়, তাহলে সমাস নির্ণয় করে বাক্যটি লিখলে বাক্যটি কেমন হতে পারে? তাহলে আমরা দেখি, দ্বিতীয় বাক্যটি লিখি, তাহলে কেমন হয়ে যায় দেখেন। দ্বিতীয় বাক্যটি হবে এরকম, বিলেত থেকে ফেরত। এই অংশটা, বিলেত থেকে ফেরত, এই অংশটা আমরা ইচ্ছে করলে আমরা থেকে এটা বাদ দিয়ে শুধু আমরা বিলেত ফেরত লিখতে পারি। তাহলে বিলেত থেকে ফেরত এই অংশটুকে আমরা কি লিখতে পারি? শুধু বিলেত ফেরত লিখতে পারি। তাহলে দেখেন, আমাদের এখানে ছিল একটা, দুইটা, তিনটা পদ ছিল, সেখান থেকে আমরা একটা পদ করলাম, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, ইচ্ছে করলে আমরা এইভাবেও লিখতে পারি, বিলেত ফেরত। ওকে, রমেশবাবু, এটা তো আমরা সংক্ষিপ্ত করতে পারি না, রমেশবাবুই লিখলাম, রমেশ বাবু। ওকে, তার পুরনোই আমরা লিখলাম, তার পুরনো। এইখান থেকে আমরা এটা ইচ্ছে করলে বিদ্যার নিমিত্ত আলয়ে, এই অংশটাকে ইচ্ছে করলে আমরা শর্ট করে লিখতে পারি। কি লিখতে পারি? আমরা লিখতে পারি বিদ্যালয়ে। তাহলে বিদ্যালয়ে আমরা লিখতে পারি, বিদ্যালয়ে। চমৎকারভাবে আমরা দেখেন কত সহজ করে লিখে ফেললাম। তাহলে বিলাত থেকে ফেরত আমরা লিখলাম শুধু বিলেত ফেরত। তারপরে বিদ্যার নিমিত্ত আলোয়ে, এটা আমরা বিদ্যার নিমিত্ত আলোয়ের জায়গায় আমরা শুধু বিদ্যালয়ে লিখলাম। তারপর কি, সব কিছু দান করলেন,
করলেন। এই এতটুকু বিষয় যদি আপনি ভালো করে বুঝেন তাহলে সমাসের মৌলিক বিষয়গুলো বুঝে ফেলবেন। তাহলে দেখেন, তাহলে সমাস বিষয়টা কি? সমাস বিষয়টা কি আমরা তাহলে আমরা দেখি। তাহলে দুইটাই বাক্য, দেখেন এটাও একটা বাক্য, এটাও একটা বাক্য, দুইটা বাক্যই কিন্তু শুদ্ধ বাক্য। কিন্তু দ্বিতীয় বাক্যটা কি হয়েছে, সমাস নির্ণয় করে বাক্যটি গঠিত হয়েছে এবং এতে কি হয়েছে, বাক্যটি অনেক স্মার্ট হয়েছে, ঠিক না? তাহলে আমরা দেখি, তাহলে আমরা বিলাত থেকে ফেরত ইচ্ছে করলে আমরা বিলেত ফেরত লিখতে পারি। তাহলে এটা কিভাবে হয়েছে, ঠিক না? রমেশ বাবু তার পুরনো বিদ্যা নিমিত্ত আলয়টাকে আমরা বিদ্যালয়ে লিখছি। তার মানে ইচ্ছে করলে আমরা সমাসের মাধ্যমে একটা বাক্যকে সংক্ষিপ্ত করে লিখতে পারি। এবার আমরা আরেকটা বাক্য লিখে ফেলি এবং এই বাক্যটি আপনারা দেখেন, আপনারা নিজে নিজেই করবেন, আপনারা পারতেছেন কিনা, ধরতে পারতেছেন কিনা। তাহলে আমরা লিখলাম তৃতীয় বাক্য। এবার নিজে নিজেই লিখবেন। হ্যাঁ, এই বাক্যটা লেখার দরকার নেই, আমি চতুর্থ বাক্যটি যখন লিখব তখন আপনারা লিখবেন। দেখেন, পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক পরীক্ষার সময় সংক্রান্ত সূচি স্কুল ও কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আমি যে অংশটুকু দাগ দেবো সেই অংশটুকু আপনারা সংক্ষিপ্ত করেন। পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, এই অংশটা সংক্ষিপ্ত আকারে আমরা কি লিখতে পারি? সময় সংক্রান্ত সূচি, এই অংশটাকে আমরা ইচ্ছা করলে কি লিখতে পারি? স্কুল ও কলেজে, এই অংশটাকে আমরা কি করতে পারি? এই তিনটা অংশ দাগানো অংশটাকে আমরা সমাস নির্ণয় করেন। দেখেন, সমাস নির্ণয় করার পর সেন্টেন্সটা কতটুকু হয়ে যাচ্ছে, তারপরে আমরা চতুর্থ বাক্যটি আমরা কি লিখব? তাহলে চতুর্থ বাক্যটি আমাদের এইগুলো সংক্ষিপ্ত করার পরে কি হবে? তাহলে আমরা চমৎকারভাবে চেষ্টা করি। তাহলে দেখেন, এই এতটুকু কথা আমরা পরীক্ষা সময়ের নিয়ন্ত্রক, এটা আমরা যদি সংক্ষিপ্ত করি তাহলে এটা কিন্তু আমাদের হয়ে যায় পরীক্ষা নিয়ন্ত্রক হয়ে যায়। পরীক্ষা নিয়ন্ত্রক। আচ্ছা, তারপরে এটা যদি সময় সংক্রান্ত সূচি যদি হয় তাহলে এটা সংক্ষিপ্ত করলে আমাদের হয়ে যায় সময় সংক্রান্ত সূচি, মানে সময় সূচি। আর স্কুল ও কলেজ আমরা ওটা বাদ দিলে হয়ে যায় স্কুল কলেজ। এটাই হচ্ছে আমাদের সমাস নির্ণয়। এখন সমাসের কোন প্রকারভেদের মধ্যে পড়বে এটা নিয়ে আমরা আলোচনা করলে আমরা সমাসের সম্পর্কে একটা বেসিক ধারণা পাবো এবং সমাস নির্ণয় খুব সহজে করতে পারবো। তৃতীয় বাক্য থেকে আপনারা সমস্ত পদগুলো বের করেন, সমস্ত পদ। তারপরে আপনারা সমস্ত পদ, তারপরে আমরা বের করব পূর্বপদ। তারপর হচ্ছে পরপদ। দেখেন, আমরা বাক্য থেকে শিখি, তাহলে বেশি ভালো করে বুঝতে পারবো। কি শিখবো আমরা? সমস্ত পদ শিখব, পূর্বপদ শিখব, পরপদ শিখব, তারপরে ব্যাস বাক্য শিখব, তারপরে আমরা সমসমান পদ শিখব। তাহলে এই বিষয়গুলো দেখেন, তাহলে আমরা তো এগুলো পেয়ে গেছি। তাহলে এই যে পরীক্ষা নিয়ন্ত্রক, সময়সূচি এবং স্কুল কলেজ, এই অংশগুলোকে আমরা বলতেছি সমস্ত পদ। কি বলতেছি? সমস্ত পদ। এটাকে বলতেছি আমরা সমস্ত পদ। তাহলে এগুলো হচ্ছে, তাহলে আমরা লিখে ফেলি যে সমস্ত পদ কোনগুলো? পরীক্ষা, অর্থাৎ সমাস নির্ণয় করার পর যে পদটা সেটাকে বলতেছি আমরা সমস্ত পদ। যেহেতু আমরা এখানে ছিল আমাদের, এইটা ছিল আমাদের, কিন্তু এখান থেকে আমরা সমাস নির্ণয় করে ফেলছি, যে সমাস নির্ণয়ের পরে যে অংশটা সেটাকে বলা হয় কি? সমস্ত পদ। তাহলে পরীক্ষা নিয়ন্ত্রক।
তারপরে একইভাবে সময়সূচি সমস্ত পদ, স্কুল কলেজ সমস্ত পদ। তাহলে আমরা আরেকটা লিখলাম স্কুল কলেজ, স্কুল কলেজ। তাহলে এইটার পূর্বপদ কি? পূর্বপদ হচ্ছে পরীক্ষা, আর পরপদ কি? নিয়ন্ত্রক, নিয়ন্ত্রক। একইভাবে স্কুল কলেজ, পূর্বপদ কি? স্কুল, আর পরপদ কি? কলেজ। আচ্ছা, আর এইটা দিয়ে আমরা ব্যাস বাক্য কী করছি? পরীক্ষা নিয়ন্ত্রকের আমরা ব্যাস বাক্য কী? ব্যাস বাক্য আমাদের কী হবে? ব্যাস বাক্য, এর ব্যাস বাক্য আমরা কী লিখব? পরীক্ষা। আচ্ছা, একটু লেখাটা আপনাদের জন্য একটু টাফ আছে, যারা অনেকে লিখতে পারে না বাংলা। হ্যাঁ, তাহলে পরীক্ষা নিয়ন্ত্রক, এটার আমরা যখন ব্যাস বাক্য করব তখন হবে পরীক্ষা, পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক। এইটা হচ্ছে আমাদের ব্যাস বাক্য। এই ব্যাস বাক্যের দ্বারা আমরা কি করতেছি? বিশ্লেষণ করতেছি। আচ্ছা, এইখানে হয়তো অনেকে কম বুঝছেন, এখন আমি খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি, খুব মনোযোগ দিয়ে ক্লাসটা এখন শুনবেন, তাহলে কি হবে? তাহলে আপনি আরও ভালো বুঝবেন। তাহলে এতটুকু যা বোঝার বুঝছেন, ধরেন যে আপনি এখান থেকে 10% বুঝছেন, কোনো সমস্যা নেই। আমি এখন যেটা বলবো সেখান থেকে আমরা আরও 90% ভালো করে বুঝবেন। অনেকে হয়তো এইভাবে মানে অভ্যাস নাই, তো এইভাবে সমাস শেখানোর, এই জন্য অনেকের কাছে একটা কঠিন মনে হয়। এবার আমরা মানে কৌশলগতভাবে শিখব। যাদের প্র্যাকটিস আছে ভালো, তারা কিন্তু বুঝে ফেলছে, তারা হয়তো দেখা যাবে যে 100%-এর মধ্যে 50% বুঝে ফেলছে। আর যারা একবারে প্রথম ক্লাস করতেছে বা ভালো করে বিষয়টা জানা নাই, তার ধরলাম সে 10% বসছে, কিন্তু এবার যেটা বলবো সেটা 90% ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এবার সমস্ত বিষয়গুলো আমরা ক্লিয়ার করব কৌশলগতভাবে। আচ্ছা, কৌশলগুলো। সমাস মানে কি? সমাস মানে হচ্ছে সংক্ষেপণ। মনে রাখবেন, সমাস মানে সংক্ষেপণ। দেখেন, সমাস মানে সংক্ষেপণ। আমাদের এইটা সমাস হয়ে গেল। দেখেন, বিলাত থেকে ফেরত যখন আমাদের ছিল, সেটা আমরা সংক্ষিপ্ত করছি বিলাত ফেরত। তার মানে এইটা হচ্ছে সমাস। সমাস তাহলে কিসের হয়? সমাস হয় দুই বা ততোধিক পদের হয়, একটা পদের কখনো সমাস হয় না। তার মানে যদি আমরা বলি বিলেত, যদি বলি বিলেত, তাহলে কিন্তু বিলেত যদি বলি তাহলে কিন্তু সমাস হবে না। তার মানে অবশ্যই দুই বা ততোধিক লাগবে, অর্থাৎ দুইটা অবশ্যই থাকতে হবে, দুইয়ের বেশি যত হবে তত ভালো। তার মানে সমাস মানে সংক্ষেপ। কি সংক্ষেপ করে? দুই বা ততোধিক পদকে এক পদের সংক্ষেপ করে। তাহলে আমাদের ছিল বিলেত থেকে ফেরত, তার মানে বিলেত থেকে ফেরত, তার মানে এই জিনিসটাকে আমরা সংক্ষিপ্ত করলাম বিলেত ফেরত, বিলেত ফেরত। তার মানে সমাসের যদি সংজ্ঞাটা হয় তাহলে কি বলবেন? দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করাকেই সমাস বলে। দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করাকেই সমাস বলে। দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করাকেই সমাস বলে। তাহলে সমাসের সংজ্ঞাটা আমরা শিখে ফেললাম। তো ওইখানে হয়তো ওইভাবে আমরা বুঝি নেই, এখন এখানে বুঝতেছি সমাস মানে কি? সংক্ষেপণ। তাহলে কি সংক্ষেপণ করে? দুই বা ততোধিক পদকে সংক্ষেপণ করে। একটা পদকে দিয়ে বলে, যদি বলে যে এটা সমাস নির্ণয় করে, তাহলে কখনই একটা পদের সমাস নির্ণয় করা যাবে না। প্রথম কথা গেল এটা। এরপরে আমরা কি দেখব? দেখেন, এরপরে আমরা যাচ্ছি, আমরা সমস্ত পদটা ভালো করে বুঝি নি। এই তো সমাস, সমস্ত পদ। সমস্ত পদ জিনিসটা কি আমরা এখন বোঝার চেষ্টা করি। সমাসের সাহায্যে, সমাসের সাহায্যে দুই বা ততোধিক, দুই বা ততোধিক, দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হয়, পরিণত হয়। অর্থাৎ সমাস যে আমরা নির্ণয় করি, তাহলে এই সমস্ত পদ যেটা, সেটার আমরা সমাস নির্ণয় করি। তার মানে সমাসের সাহায্যে দুই বা ততোধিক পদ যদি এক পদে পরিণত হয়, তাহলে সেটা সমস্ত পদ। তার মানে এই যে আমাদের দুই বা ততোধিক পদ ছিল, এই দুই বা ততোধিক পদটা যে আমাদের এক পদে পরিণত হলো, এইটাই হচ্ছে আমাদের সমস্ত পদ। তাহলে এইটাই হচ্ছে আমাদের সমস্ত পদ। অথবা আমরা আরেকটা কথা বলতে পারি, সমাসে একাধিক পদ মিলিত হয়ে যে নতুন পদটা গঠিত হয়, অর্থাৎ আমাদের যে এই নতুন পদটা গঠিত হয়, সেটাই হচ্ছে সমস্ত পদ। দুইভাবে আমরা মনে রাখতে পারি। তাহলে আমরা বুঝতে পেরেছি। তারপরে সমসমান পদ। সমসমান পদ কোনগুলো? সমসমান পদ।
সমসমান পদ কোনগুলো? সমসমান পদ হচ্ছে ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে সমসমান পদ বলে। অর্থাৎ এই যে ব্যাস বাক্যের অন্তর্গত বিলেত থেকে ফেরত, এগুলোকে আমরা সমসমান পদ বলতেছি, এগুলোকে আমরা সমসমান পদ বলতেছি। অর্থাৎ যে নতুন পদটা গঠিত হচ্ছে সেটা সমস্ত পদ, আর যেখান থেকে আমাদের সমস্ত পদটা গঠিত হলো সেই প্রত্যেকটাকে বলতেছি আমরা সমসমান পদ। তাহলে এতটুকু কথা মনে রাখলেই হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের বেসিক আলোচনা। এবার আমরা চলে যাব ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। হ্যাঁ, ব্যাস বাক্যের আরেক নাম হচ্ছে বিগ্রহ বাক্য, ঠিক আছে? তাহলে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আচ্ছা, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য নিয়ে একটু কথা বলি তাহলে, যেহেতু লেখছে। হ্যাঁ, ব্যাস, ব্যাস শব্দের অর্থ, ব্যাস শব্দের অর্থ বিস্তার। ব্যাস শব্দের অর্থ কি? বিস্তার। তার মানে সমাস শব্দের অর্থ সংক্ষেপ, আর ব্যাস শব্দের অর্থ বিস্তার। তাহলে সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ সংক্ষেপ, সংক্ষেপ। আর ব্যাস শব্দের অর্থ কি? বিস্তার। অর্থাৎ এই সমস্ত পদটাকে, অর্থাৎ সমস্ত পদটিকে ভেঙে যে বাক্যাংশ করা হয় বা পাওয়া যায়, যে বাক্যাংশ পাওয়া যায়, এইটার নাম হচ্ছে ব্যাস বাক্য। ব্যাস বাক্য। এই ব্যাস বাক্যের আরেক নাম হচ্ছে, ব্যাস বাক্যের আরেক নাম হচ্ছে বিগ্রহ বাক্য। কি বাক্য? বিগ্রহ বাক্য। এর আরেক নাম হচ্ছে সমাস বাক্য। আরেক নাম কি? সমাস বাক্য। পরীক্ষা আসতে পারে, এমসিকিউ আকারে আসতে পারে। তাহলে ব্যাস বাক্যের আরেক নাম কি? ব্যাস বাক্যের আরেক নাম হচ্ছে বিগ্রহ বাক্য অথবা সমাস বাক্য। তাহলে ব্যাস বাক্যের আরও দুইটা নাম আছে, বিগ্রহ বাক্য এবং সমাস বাক্য। তাহলে সমাস বাক্য, বিগ্রহ বাক্য কি? যেমন আমরা যদি বলি মা বাবা, এটা হচ্ছে আমার সমস্ত পদ, এটাকে আমরা বিশ্লেষণ করতেছি কি? মা ও বাবা। তাহলে এই যে বিস্তার করলাম, হ্যাঁ, মা বাবাটা আমাদের কি বিস্তার করলাম কি? ব্যাসের মাধ্যমে। এটাই হচ্ছে আমাদের ব্যাস বাক্য। আশা করি বুঝতে পারছেন। ব্যাস বাক্য। এই যে সমাস, নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই আলোকে রচিত। অর্থাৎ আমাদের দুইটা বোর্ড বই আছে এখন, নবম দশম শ্রেণীর নতুন বই এবং পুরাতন বই, দুইটার আলোকে বিশ্লেষণ আছে। এই যে দেখেন এখানে এখন প্রত্যেকটা জিনিস আমি যেভাবে পড়াইছি সেভাবেই আছে। আচ্ছা, প্রথম বাক্য, বিলেত থেকে ফেরত রমেশবাবু তার পুরনো বিদ্যার নিমিত্ত আলোয় সব কিছু দান করলেন। এই প্রথম বাক্যটা আমাদের দ্বিতীয় বাক্যটা কিভাবে লিখলাম? বিলাত থেকে ফেরত, এই অংশটা আমরা লিখছি বিলেত ফেরত। বিদ্যার নিমিত্তে আলয়, সেটা লিখছি বিদ্যালয়। বাক্য দুটি কোনোটি ভুল নয়, তবে দ্বিতীয় বাক্যটি প্রথম বাক্যর তুলনায় সংক্ষিপ্ত এবং যথার্থ। এই সংক্ষিপ্ত এবং যথার্থ জিনিসটাই হচ্ছে সমাস। সমাস এটা গেল। তারপরে প্রথম বাক্য, পরীক্ষার সমূহের নিয়ন্ত্রক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত স্কুল কলেজের পাঠানোর নির্দেশ দিয়েছেন। এটাকে আমরা দ্বিতীয় বাক্যে লিখছি পরীক্ষার সময়ের পরীক্ষা নিয়ন্ত্রক। তারপর সময় সংক্রান্ত সময়সূচি, স্কুল ও কলেজ, স্কুল কলেজ, এটা। তারপর আমরা সংজ্ঞা দিয়েছি, বাক্যের দুই বা তারও বেশি পদকে এক পদে যদি পরিণত করতে পারি বা সংক্ষেপ করি, এই রীতিটাই হচ্ছে সমাস। কি হচ্ছে? বাক্যের দুই বা তার বেশি পদকে এক পদে পরিণত করে সংক্ষেপ করা রীতিকেই বলে সমাস। সমাস কথার অর্থ হচ্ছে সংক্ষেপ। তারপরে এগুলো বিশ্লেষণ করা হয়েছে, আমি যেগুলো বললাম, এই যে সমাসবদ্ধ শব্দকে বলে সমস্ত পদ, অর্থাৎ সমাসবদ্ধ যেটা পদ সেটাকে সমস্ত পদ বলে। পরীক্ষা আসতে পারে যে সমাসবদ্ধ পদকে কি বলে, অর্থাৎ সমাজ যেখানে আবদ্ধ হচ্ছে সেটাই তো সমস্ত পদ, যেটা নতুন পদ সৃষ্টি হচ্ছে সেটাই তো সমস্ত পদ, ঠিক না? যেমন পরীক্ষা নিয়ন্ত্রক, সময়সূচি, স্কুল কলেজ। পরীক্ষায় দিতে পারে যে একটা লাইন দিয়ে দিল যে এই বাক্যের, এই যে বিলাত থেকে ফেরত রমেশবাবু তার পুরনো বিদ্যার নিমিত্ত আলোয় সব কিছু দান করলেন, এই বাক্যের সমস্ত পদগুলো বা সমাজবদ্ধ পদগুলো কোনগুলো? অপশন দিল ক, খ, গ, ঘ, এভাবে দিতে পারে, ঠিক আছে? তাহলে যেভাবে আছে সে ততটুকুই আলোচনা করছে। এখন বলেন যে বইয়ের বাইরে কোনো কথা বলছে কিনা? বলি নেই। তারপর যে শব্দ দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করা যায় তাকে বলা হয় ব্যাস বাক্য। এইগুলো হচ্ছে আমাদের নতুন বই আলোকে। তারপরে নতুন বই আমাদের আছে সমাস মূলত 4 প্রকার। এই 4 প্রকার আমরা এখানে দিয়েছি। এরপরে কি করছি? তারপরে আমরা নতুন বই শেষ, এবার পুরাতন বইয়ের আলোচনা করছি। পুরাতন বইয়ের আলোচনা দেখেন, সমাস মানে সংক্ষেপ, মিলন, একাধিক পদের এক পদীকরণ, অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। তারপর এগুলো সমস্ত ব্যাখ্যা দিয়ে দিছি।
বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করাই হচ্ছে সমাসের উদ্দেশ্য। সমাস দ্বারা দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে নতুন অর্থবোধক পদ সৃষ্টি হয়। এটি শব্দ তৈরি ও প্রয়োগের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে। তারপরে ওই জিনিসগুলো আমরা এখানে ব্যাখ্যা দিয়েছি। তারপরে কি, তারপরে এই যে এতটুকু আপনি শিখলেন, এতটুকু যে আপনি শিখলেন, এই বিষয়গুলো আপনি এখন এমসিকিউ প্র্যাকটিস করবেন। দেখেন এক থেকে আমরা একটু বড় করে দিই, অ্যান্সারগুলো আপনি পারেন কি না। পরস্পর অন্যযুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম কি? এই যে কোন পরীক্ষা আসছে সেটা আমরা এখানে, কোন চাকরির পরীক্ষা আসছে, কোন বিশ্ববিদ্যালয়ে আসছে সেটা পাশে দেওয়া আছে। তাহলে এটা তো বলার কিছুই নেই যে দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করাকে কি বলে? সমাস বলে। সমাস শব্দের অর্থ কি? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়েও আসছে, এটা আবার মন্ত্রিপরিষদ বিভাগ যে একটা চাকরি পরীক্ষা আছে সেখানেও আসে 23 সালে। তাহলে এরকম করে অসংখ্য প্রশ্ন আমরা সমাধান দিয়েছি। তাহলে আমরা জানি সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। সমাস ভাষাকে কী করে? সংক্ষেপ করে। সমাসের অর্থ কি? সংক্ষেপণ। সমাসের রীতি কোন ভাষা থেকে আসে? সংস্কৃত থেকে আসে। এইভাবে আপনি দেখেন এতগুলো প্রশ্ন, দেখেন এই যে দেখেন এখান থেকে যতটুকু আলোচনা, এখান থেকে আমাদের 15টা প্রশ্ন আছে। এই 15টা প্রশ্নের সমাধান আমাদের হয়ে যাবে। এভাবে আমরা যখন পেইড ব্যাচে আলোচনা করবো, প্রত্যেকটা পৃষ্ঠা নিয়ে যে আলোচনা করব, সেখানে আমরা আলোচনা করব যে আপনি 15টা প্রশ্নেই এইভাবে সমাধান পাবেন, এবং যেটা বুঝবেন না সেটা আমরা ব্যাখ্যা দেব। আচ্ছা স্যার, নেটের জন্য ক্লাসটা করতে পারিনি, এখন আসলাম। ওকে, এখন করেন, সমস্যা নেই। আপনি অনেকগুলো অ্যান্সার করছেন, অ্যান্সারগুলো তো সঠিক হয়েছে আপনার। আচ্ছা, তারপরে দেখেন, তাহলে আমরা এইখান থেকে যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা করলাম। এবার আমরা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জায়গা আলোচনা করব, যেটা পরীক্ষায় খুবই আসে। সেই গুরুত্বপূর্ণ জায়গাটা কোনটা? দেখেন আমি এই জায়গাটা পড়াচ্ছি। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন কি না সবাই? দেখেন, আমাদের যে 6 প্রকার সমাস আছে, দ্বন্দ্ব সমাস, বহুব্রী সমাস, অব্যয়ীভাব সমাস, কর্মধারায় তৎপুরুষ এবং দ্বিগু। পরীক্ষায় আসে সমাসবদ্ধ পদের অর্থের প্রাধান্য বিবেচনায় সমাস 4 প্রকার। পরীক্ষায় আসতে পারে যে সমাসবদ্ধ পদের অর্থের প্রাধান্য বিবেচনায় সমাস কত প্রকার? 4 প্রকার। এই নতুন যে বাংলা ব্যাকরণ বই 4 প্রকার, এটা আসলে এই কারণে নিয়েছে। অর্থাৎ সমাসবদ্ধ যদি আমরা বিবেচনা করি সমাসবদ্ধ পদের প্রাধান্য হিসাবে, তাহলে কিন্তু সমাস 4 প্রকারেই হয়। যেমন দ্বন্দ্ব সমাস উভয় পদের অর্থ প্রাধান্য পায়। বহুব্রী সমাস অন্য পদের অর্থ প্রাধান্য পায়, অর্থাৎ নতুন অর্থ সৃষ্টি করে। অব্যয়ীভাব সমাসের পূর্বপদের অর্থ প্রাধান্য পায়, আর বাকি 3টা হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পায়। যদি আমরা এক কথায় সহজ করে মনে রাখতে চাই, তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে দ্বন্দ্ব করতে গেলে কি, কারোর সাথে যদি আমরা দ্বন্দ্ব করতে চাই, তাহলে দ্বন্দ্ব কি একাই হয়? 2 জন লাগে, কমপক্ষে 2 জন লাগে। যত লোক হোক সমস্যা নেই, দ্বন্দ্ব করার জন্য আমাদের কমপক্ষে 2 জন লোক লাগে। যেমন বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি 2টা দল, দ্বন্দ্ব সবসময় লেগে থাকে, ঠিক না? আচ্ছা, তাহলে দেখেন, তাহলে আমরা মনে রাখবো কীভাবে? দেখেন, মনে রাখার কৌশলটা শিখে দিই। তাহলে দ্বন্দ্ব করতে যদিও আমাদের 2 জন লাগে, তাহলে উভয় পদের অর্থ প্রাধান্য থাকবে। অর্থাৎ দ্বন্দ্ব শব্দের অর্থ 2টা। দ্বন্দ্ব শব্দের অর্থ, দ্বন্দ্ব মানে ঝগড়া বিবাদ, দ্বন্দ্ব শব্দের অর্থ আবার কি মিলনও হয়, ঠিক আছে? তার মানে দ্বন্দ্ব হতে গেলে যেমন আমাদের 2 জন কমপক্ষে লাগে, এই জন্য উভয় পদের অর্থ প্রাধান্য পাবে। তাহলে দ্বন্দ্ব কোন পদের অর্থ প্রাধান্য পাবে? উভয় পদের অর্থ প্রাধান্য পাবে। এই গুরুত্বপূর্ণ তথ্যটিকে মনে রাখবে। বহুব্রী, বহু মানে বহুরূপী মানুষ আছে না? বহুরূপী, মুখের কি, মুখে এবং কাজের সাথে কোনো মিল নেই, অর্থাৎ মুখ এবং মনের মধ্যে কোনো মিল নেই। বহুরূপী মানুষ, মুখে একটা বলে ভিতরে একরকম। এই যেহেতু মুখে একরকম ভিতরে একরকম, তার মানে পূর্বপদ পরপদ কোনটারই অর্থ প্রাধান্য পাবে না, অন্য কোনো অর্থ প্রাধান্য পাবে, এই জন্য অন্য পদের অর্থ প্রাধান্য পাবে। তাহলে আমরা সহজ 2টা বুঝে ফেলছি যে দ্বন্দ্ব মানে কি, দ্বন্দ্ব মানে ঝগড়া বিবাদ, দ্বন্দ্ব হইতে গেলে কমপক্ষে 2 জন লাগে, এই জন্য উভয় পদের অর্থ প্রাধান্য থাকবে। বহুব্রী, বহু মানে কি, বহুরূপী মানুষ, মুখে একরকম কথা ভিতরে একরকম কথা, এই কারণে পূর্বপদ এবং পরপদ কোনোটারই অর্থ না পেয়ে অন্য কোনো পদের অর্থ প্রাধান্য পাবে। এইটা হচ্ছে আমাদের বহুব্রী সমাস। অব্যয়ীভাব সমাস, স্বরেও আছে প্রথমে। স্বরেও কি, স্বরবর্ণের প্রথম বর্ণ, স্বরবর্ণের প্রথম বর্ণ, এই কারণে পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে। অর্থাৎ পূর্বপদ পরপদ, অর্থাৎ আমরা জানি সমাস নির্ণয় করতে গেলে 2টা পদ লাগে, একটা পূর্বপদ একটা পরপদ। অব্যয়ের স্বরেও মনে রাখবো, স্বরেও দিয়ে আমরা মনে রাখবো
পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে। আর বাকি তিনটা কি? বাকি তিনটা হচ্ছে কর্মধারায় তৎপুরুষ দ্বিগু, এই তিনটা হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পায়। এই তিনটার জন্য আমরা মনে রাখতে পারি কত দূর, কত দূর, ঠিক না? কত দূর, কতে হচ্ছে কর্মধারায়, ততে তৎপুরুষ, আর দুতে হচ্ছে দূরতে হচ্ছে দ্বিগু সমাস। তাহলে হয়ে গেল, আমরা শিখে ফেললাম। তাহলে দেখেন, এই এতটুকু পরীক্ষায় আসে, আমার মনে হয় যে প্রত্যেকেই পারবে। এবং এতটুকু থেকে আপনি দেখেন যে কী কী পরীক্ষায় প্রশ্ন আসছে। তার মানে এই 15টা প্রশ্ন এখানে সমাধান হয়েছে। এখানে দেখেন 16, 17, 18, 19, 20, 21, এই 21টা প্রশ্ন এখানে আছে। দেখেন এগুলো সব পারার কথা। 16 থেকে 21 পর্যন্ত আমি দেখি বড় করে দেই, আপনার প্রত্যেকেই পারার কথা। দেখেন পারেন কিনা। 21 পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন পারার কথা। দেখেন দেখেন এবার এই ছবিটা থেকে আমরা কতগুলো ব্যাখ্যায় আসবো। এই ছবিটা থেকে আমরা কি শিখতে যাচ্ছি? আমরা কর্মধারয় সমাসের একটা ভাগ নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখেন, অবাক হয়ে যাবেন যে কিভাবে আমরা ছবিটার মাধ্যমে এর বিশ্লেষণ করতেছি। দেখেন, মধ্যপদলোপী কর্মধারয় সমাসটা আমাদের বের করতে খুবই প্রবলেম হয়। তো এই যে মধ্যপদলোপী কর্মধারয় সমাসটার নাম দিয়েছি বিয়ের ঘটক সমান সমান মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তার মানে মূল কথা যে মধ্যলোপী কর্মধারয় সমাস মানে কি? বিয়ের ঘটক। অর্থাৎ বিয়ের যে ঘটক যে কাজটা করে, ঠিক একই কাজ এই মধ্যপদলোপী কর্মধারয় সমাস করে। খুব চমৎকার একটা কথা, মনে রাখতে হবে। এতটুকু কথা প্রথম মনে রাখতে হবে। তার মানে কি? তাহলে মধ্যপদলোপী কর্মধারয় সমাসের নাম আমরা কি দিয়েছি? বিয়ের ঘটক। আচ্ছা, এখন বিয়ের ঘটকের কাজ কি? আমরা সবাই জানি যে বিয়ের ঘটকের কাজ হচ্ছে পাত্র এবং পাত্রীকে খুঁজে বের করা। পাত্র এবং পাত্রীকে খুঁজে বের করাটাই হচ্ছে বিয়ের ঘটকের কাজ। তাহলে মধ্যপদলোপী কর্মধারয় সমাসটা কি? মধ্যস্থিত পদটিকে খুঁজে বের করা। অর্থাৎ মাঝখানে একটা পদ লুকানো থাকবে, সেই পদটাকে আমরা খুঁজে বের করব। তাহলে বিষয়টা কি দেখেন। তাহলে এতটুকু তো মনে রাখতে পারবেন, ঠিক না? তাহলে আমরা একটু লিখে ফেলি, তাহলে একটু বুঝতে পারবেন। হ্যাঁ, তার মানে আমরা বিয়ের ঘটককে বলতেছি কি? বিয়ের ঘটক যে ঘটক যে কাজটা করে, বিয়ের ঘটক, সেটাই হচ্ছে আমাদের কি? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এই তো মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যেটা প্রবলেম হয়, আমরা যেটা মুখস্থ করি, যেমন আমরা মুখস্থ করি কি? সিংহাসন, সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, মুখস্থ করা শুরু করলাম। সিংহাসন, সিংহ চিহ্নিত আসন। চমৎকার। এই যে দেখেন এখানে চিহ্নিত পদটা লোপ পাইছে, তাহলে এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তো পরীক্ষা তো কখনোই বলে না যে সিংহ চিহ্নিত আসন সমান সমান সিংহাসন, এটা কোন সমাস। আমাদের কখনো আসে না। তার মানে আমাদের আসে নিচের কোনটি? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তাহলে মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি? দিল কাজল কালো, কাজল কালো। খ নাম্বার দিল যে কোনো ঝালমুড়ি দিতে পারে, ঝাল মুড়ি। গ নাম্বার দিল পুরুষ সিংহ। এখন আমরা এখানে বুঝবো কিভাবে যে এই তিনটা পদের মধ্যে কোনটা মধ্যপদলোপী? হয়তো যার মুখস্থ আছে সে বললো যে ঠিক আছে, এই ঝালমুড়ি হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। দেখেন সমস্যাটা কোথায় আমাদের। তার মানে আমাদের আসবে যে নিচের কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তাহলে আপনার মহাবিপদ। তাহলে আপনি যদি মুখস্থ করেন তাহলে পাবেন, যদি কমন আসে। যদি কমনের বাইরে আসে তখন কি করবেন? তার মানে আমাদের জানতে হবে যে কাজল কালো কেন মধ্যপদলোপী কর্মধারয় সমাস নয়, ঝালমুড়ি কেন মধ্যপদলোপী কর্মধারয় সমাস, আর পুরুষ সিংহ কেন মধ্যপদলোপী কর্মধারয় সমাস নয়। মুখস্থের বিষয় নয়, আমাদের জানতে হবে। তাহলে জানার জন্য আমরা এখন যে কৌশলটা অবলম্বন করব সেটা হচ্ছে বিয়ের ঘটক সমান সমান মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তাহলে ওইভাবে মুখস্থ করবো না সিংহ চিহ্নিত আসন, কারণ এখানে তো সিংহ চিহ্নিত আসন নাই, কারণ ব্যাসবাক্য করে দেওয়া নাই। আমাদের এইটা আসবে সিংহাসন কেন সিংহাসন মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এটুকু যদি আমরা বুঝতে পারি
তাহলেই কিন্তু মধ্যপদলোপী কর্মধারয় সমাস থেকে আমরা সঠিকভাবে অ্যান্সার করে আসতে পারবো। আচ্ছা, তাহলে আমরা চলে যাই মূল আলোচনায়, অর্থাৎ মধ্যপদলোপী কর্মধারয় সমাস নির্ণয় করতে যেন আমাদের কখনোই আমরা বিপদে না পড়ি। আমার মনে হয় বুঝতে পারছেন সবাই। আচ্ছা, তাহলে আমরা মুখস্থ করার বাইরে চলে আসি। তার মানে দেখেন, আমরা প্রথমত সিংহাসন কেন মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আচ্ছা, কর্মধারয় সমাস আমরা আগে জানবো যে কর্মধারয় সমাস হচ্ছে এই দুইটা পদ থাকবে এখানে, এখানে সিংহ আছে এবং এখানে আসন আছে। এটা আমরা ক্লিয়ার, কারণ সিংহাসন মানে আমরা সন্ধি বিচ্ছেদ যদি করি সিংহ যোগ আসন সমান সমান সিংহাসন। তার মানে আমাদের মূল কথা হচ্ছে আমরা আগে এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস হয় কি না সেটার জন্য আমাদের প্রথমে আগে এই পদটাকে ভেঙে নিতে হবে। প্রথমে সিংহ নিলাম, এবার আসন নিলাম, সিংহ নিলাম আর আসন নিলাম। তো যাই হোক, তাহলে আমরা মূল কথায় চলে যাই, আসল পড়াশোনায় চলে যাই। তার মানে কর্মধারয় সমাস আগে প্রথমে আমরা কর্মধারয় সমাস কিনা এটা আমরা লিখব। আচ্ছা, ধরেন আমরা লিখলাম হাত আর পা। আচ্ছা, তো এটা লিখলাম, এখানে হাত পাকে আমরা ভাগলাম, হাত পা। আচ্ছা, হাত এবং পা দুইটা কিন্তু আলাদা আলাদা জিনিস। এটা একটা হাত একটা আলাদা জিনিস, পা একটা আলাদা। হাত দিয়ে কী করি? হাত দিয়ে আমরা খাই, পা দিয়ে আমরা চলি। হাত দিয়ে আমরা হাতের দিয়ে কাজ করি, লেখি, পা দিয়ে আমরা চলি। তারপর আমরা এই দুইটা যখন একসাথে নিয়ে আসলাম হাত পা, তখনও কিন্তু হাতের কাজ আলাদা, পায়ের কাজ আলাদা, দুইটা আলাদা আলাদা জিনিসই বোঝাচ্ছে। সিংহ এবং আসন দুইটা আলাদা জিনিস। সিংহ জানি আমরা বাক্যে সিংহ বলি, আর আসন মানে কি? আসন মানে বসার জায়গা। কিন্তু আমরা যখন সিংহাসন বলতেছি তখন কিন্তু আমরা দুইটা পদ একটা পদকে বোঝাচ্ছি, একটি পদকে বোঝাচ্ছে। এটাই হচ্ছে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসের মূল কাজ হচ্ছে দুইটা পদ হবে, দুইটা পদ মিলে একটা পদ হবে, একটি পদ হবে। এতটুকু বুঝতে পারছেন কি না? আর দুইটা পদ যদি আলাদা আলাদা বোঝায় তাহলে দ্বন্দ্ব হবে। এই দ্বন্দ্ব মানে আমরা কি শিখছি? দ্বন্দ্ব মানে অবশ্যই দুইটা পদের প্রাধান্য থাকতে হবে, পূর্বপদেরও প্রাধান্য থাকতে হবে, পরপদের প্রাধান্য থাকতে হবে। কারণ দ্বন্দ্ব মানে হচ্ছে উভয় পদের প্রাধান্য। আমরা জানি দ্বন্দ্ব করতে দুইজন লাগবে, দুইজনেরই তো কি থাকবে? দুইজনেরই সমান সমান অধিকার থাকবে, ঠিক না? তো একইভাবে তাহলে কর্মধারয় সমাস কি? দুইটা পদ থাকবে, দুইটা পদ মিলে একটা পদ হবে, একটা পদ। এই একটা পদ যদি হয় তাহলে সেটা হবে কর্মধারয় সমাস। এইবার এই কর্মধারয় সমাসের মধ্যে কর্মধারয় সমাস আবার আছে কয় প্রকার? আমরা জানি মধ্যপদলোপী প্রথমটা, তারপর উপমান, উপমিত, আবার রূপক কর্মধারয় সমাস। এই চারটার মধ্যে এটা কেন মধ্যপদলোপী কর্মধারয় সমাস? এবার আমাদের কাজ হচ্ছে ওই যে ঘটকের কাজ কি? ঘটকের কাজ হচ্ছে কার বাড়িতে বিয়ের উপযুক্ত পাত্র আছে, আর কার কি বাড়িতে বিয়ের উপযুক্ত মেয়ে আছে, তার এগুলোকে খুঁজে বের করে তাদের মধ্যে কি মিলন দেখানো। তার মানে আমরা বুঝে ফেলছি এটা কর্মধারায়। এখন কর্মধারার মধ্যে আমাদের কাজ হচ্ছে এর মধ্যে এমন একটা পদ আছে যে পদটাকে আমাদের খুঁজে বের করতে হবে। যদি আমরা ওই পদটা খুঁজে বের করে যদি এখানে বসাইতে পারি তাহলেই আমাদের এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস হবে। তাহলে দেখি আমরা কোনটা। আচ্ছা, সিংহাসন, তার মানে আমরা বুঝতেছি সিংহ এবং আসন। আসন মানে বসার জায়গা, সিংহ মানে বাঘ। তার মানে আমি এমন একটা, আমার এটা আসন, ধরেন এটা আমার বসার জায়গা, তো এই জায়গাটা কখন আমি সিংহাসন বলবো? যখন এই আসনটার মধ্যে একটা বাঘের ছবি কি থাকবে? একটা বাঘের ছবি চিহ্নিত করা থাকবে, অর্থাৎ অঙ্কন করা থাকবে। চিহ্নিত মানে অঙ্কিত করা, চিহ্নিত করা। যদি আমি এই আসনটার মধ্যে একটা বাঘের ছবি আর্ট করি তাহলে সিংহাসন, যদি ময়ূরের ছবি আর্ট করি তাহলে ময়ূরাসন, যদি পদ্মের ছবি আর্ট করি তাহলে পদ্মাসন, ঠিক না? তার মানে পরীক্ষায় যদি আপনার কি আসে? সিংহাসন আসে, ময়ূরাসন আসে, পদ্মাসন আসে, তাহলে আমাদের কাজ হচ্ছে ওই আসনটা কখন আমাদের ময়ূরাসন হবে? যখন ময়ূরের ছবি থাকবে। তার মানে এখানে চিহ্নিত পদটা আমাদের মনে রাখতে হবে। এখন আপনি তো এভাবে পড়তে চান না, বা আপনার এভাবে কোথায় কোথায় খুঁজে পাবেন? এই জন্য আমি কি করছি? আমি করছি
এই চিহ্নিত পদটা যে বসে এরকম ওয়ার্ডগুলো গঠিত হবে সেগুলো এক জায়গায় দিচ্ছি, দেখেন এখন এই দেখেন। অর্থাৎ চিহ্নিত পদগুলো আপনাকে খুঁজে বের করতে আর হবে না, এগুলো দিয়ে যে গঠিত হবে সেগুলো পরীক্ষায় আসার মতো যেগুলো সেগুলো, যেমন সিংহাসন এর মধ্যপদটা হবে চিহ্নিত, পদ্মাসন এর মধ্যপদটা হবে চিহ্নিত, সিংহদ্বার, ঠিক না, সিংহদ্বার মানে দরজা, অর্থাৎ যে দরজার মধ্যে সিংহের ছবি অ্যাড করা আছে। যদি কি হয় পদ্মদ্বার হয় তাহলে পদ্মে চিহ্নিত দ্বার, ময়ূরাসন মধ্য চিহ্নিত আসন। তাহলে এই যে আপনাকে প্র্যাকটিস করার একটা সুযোগ করে দিয়েছে যে চিহ্নিত পদ খুঁজে বের করে আপনাকে বসাইতে হবে। এরকম আপনি 4টা প্র্যাকটিস করে ফেলেন, দেখেন এগুলো এখানে দিয়ে দিছি। পরেরটাতে গেলেন পলান্ন। এতদিন এলোমেলো পড়া পড়ছেন, ঠিক না, একবারে গুছানো পড়া, হয়তো এতদিন পড়ছেন মুখস্থ করছেন কিন্তু গুছানো না। তাহলে পলান্ন, তাহলে দেখেন পলান্ন, তাহলে দেখেন, তাহলে পলান্ন মানে কি? পলান্ন মানে হচ্ছে এখানে পল আছে আর এখানে অন্ন আছে, এই পল এবং অন্ন মিলেই হয় পলান্ন। আমরা জানি অ এবং অ মিলে কি হয়? আ হয়, সন্ধি বিচ্ছেদের নিয়ম, অ মিলে অ আ হয়। সিংহযোগ আসন সিংহাসন, অ মিলে অ মিলে আ হয়, অ মিলে আ মিলে আ হয়, আ মিলে আ মিলে আ হয়, ঠিক না। তাহলে এই যে পল, পল মানে কি? পল মানে হচ্ছে মাংস, পল মানে মাংস, আর অন্ন মানে তো আমরা জানি অন্ন মানে ভাত। এখন বুঝেন, বুঝেন তাহলে পল এবং অন্ন এই দুটার সমন্বয়ে পলান্নর সৃষ্টি হয়, ঠিক আছে। পলান্ন মানে হচ্ছে বিরিয়ানি, বিরিয়ানি। তাহলে বিরিয়ানি, বিরিয়ানি যখন আমরা খাই তখন আমরা বিরিয়ানিটা যখন এনে দেয় দোকান থেকে তখন আমরা কি খুঁজি? অন্নের মধ্যে আমরা মাংসটা আছে কিনা সেটা আমরা দেখি, এবং মাংসটা আমাদের কেমন মাংস দিছে, ছোট মাংস দিছে না বড় মাংস দিছে। মুরগির যদি আমরা পলান্ন খাই, খাসির যদি পলান্ন খাই, তখন দেখি যে যদি আমরা মুরগির খাই তাহলে চিকেন যখন বিরিয়ানি খাই তখন রানটা দিছে না কি দিছে সেটা আমরা দেখি, ঠিক না। তার মানে আমাদের পলান্ন যখন দেয় তখন পল এবং অন্ন কিভাবে থাকে? মিশ্রিত অবস্থায় থাকে, মিশ্রিত, যে মিশ্রিত মানে মিশ্রিত থাকে, তখন আমরা ওইখান থেকে আমরা খুঁজে বের করি যে এই মাংসটা কেমন দিছে। এই তো এখন এই টাইপের কতগুলো মিলে আমাদের মধ্যপদলোপী কর্মধারয় সমাস হতে পারে, তখন আপনি এগুলো প্র্যাকটিস করবেন। এখন আপনি যান বইয়ে যান প্র্যাকটিস করেন, দেখেন। তাহলে দেখেন আপনাকে যদি দেয় ঝালমুড়ি, 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 দেখেন তাহলে ঝালমুড়ি, তাহলে এখানে আছে ঝাল আছে আর মুড়ি আছে, দুইটা আলাদা আলাদা। ঝাল মরিচ টরিচ দিয়ে ঝাল বানানো হয়, আর মুড়িতে মুড়ি। কেন ঝালমুড়ি যখন হয় তখন কি আমরা দুইটা জিনিস বুঝি? না, তখন একটা জিনিসকে বুঝি। আর ঝাল আর মুড়ি কি অবস্থায় থাকে? মিশ্রিত অবস্থায় থাকে। এইরকম প্রত্যেকটা মিশ্রিতগুলো যতগুলো হতে পারে সবগুলাই এখন দিছি। তারপর দিই মমতা, মমতা রস, মমতা রস। আচ্ছা, একটা জিনিস মমতা আর একটা হচ্ছে রস। তাহলে মমতার সাথে রসটা কি অবস্থায় থাকে? মিশ্রিত অবস্থায় থাকে, মিশ্রিত মমতা রস আপনি পাবেন, ঠিক আছে। ডাল ভাত, ডাল ভাত, ডাল ভাত, ডাল একটা আলাদা জিনিস, ভাত একটা আলাদা জিনিস, কিন্তু কিভাবে আমরা যখন একসাথে হবে তখন কি? তখন ডাল আর ভাতটা কি মিশ্রিত থাকে, মিশ্রিত থাকে, ঠিক না। দুধ চা, দুধ একটা আলাদা জিনিস, চা একটা আলাদা জিনিস। যখন দুধ চা আমরা খাই, যখন দুধ এবং আলাদা তো আলাদা আমরা জানি, কিন্তু যখন চায়ের দোকানদার যখন আমাদের দুধ চা এনে দেয় তখন কি দুইটাই মিশ্রিত অবস্থায় দেয়, দুধ মিশ্রিত চা দেয়। তো এইভাবে প্রত্যেকটা জিনিস আমরা এভাবে পাবো। এখন এইভাবে আপনাকে কী করতে হবে? ওই যে মিশ্রিত জিনিসগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে। পলানো জিনিসটা আপনি বুঝেন কিনা, দুধ চা জিনিসটা বুঝেন কিনা, দুধ ভাত জিনিসটা বুঝেন কিনা, ঘৃতান্নটা বুঝেন কিনা, ঘৃত এবং অন্ন যখন একসাথে মিশ্রিত অবস্থায় যখন থাকে তখন সেটাকে বলা হয় ঘৃতান্ন। মমতা রস, ঝালমুড়ি, ডাল ভাত, দুধ সাগু, দুধ সাগু মানে হচ্ছে এই সাবু, সাবু যে রান্না করা হয় না। তাহলে দেখেন এটা অনেকে বুঝে না যে দুধ সাগুটা আবার কি, এই সাগু মানে হচ্ছে সাবু। তারপর ঘি ভাত। এরপরে কি মধ্যপদলোপী থেকে যতগুলো প্রশ্ন আসছে এখন আপনি প্র্যাকটিস করেন ওগুলো। এই 42তম বিশেষ পরীক্ষায় আসছে, হাজি দানেশ পরীক্ষায় আসছে এই প্রশ্নটা, মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি? সিংহাসন, এই যে এটা পারবেন। তার মানে শুধু মধ্যপদলোপী কর্মধারয় সমাস থেকে আপনি 39টা প্রশ্নের সমাধান করতে পারবেন, এভাবে প্রত্যেকটাই। দেখেন এই সিংহাসন দেখেন 3বার আসছে, দেখেন। তারপর মুজিব বর্ষ আসছে,
তারপরে কি মধ্যপদলোপী কর্মধারয় সমাস আসছে গাড়ি বারান্দা, তারপরে আসছে পলান্ন, তারপরে মধ্যপদলোপী কর্মধারয় সমাস আসছে হাসি মুখ। আর এগুলো কিন্তু সমস্ত বিষয়গুলো এখানে আলোচনা করা আছে। ঝালমুড়ি আমরা আলোচনা করলাম কিছুক্ষণ আগে। আচ্ছা, শহীদ স্মরণে পালনীয় দিবস, শহীদ দিবস এটা আসে, স্মৃতিসৌধ আসছে, এগুলো সমস্ত বিষয়গুলো এখানে আলোচনা আছে। দেখেন রক্ষার্থে অর্থাৎ রক্ষার জন্য যে যে পদগুলো খুঁজে বের করে আপনাকে বের করতে হবে, রক্ষার্থ পদটা যে খুঁজে বের করতে হবে। ধর্মঘট, ধর্ম রক্ষার্থে ঘট। স্মৃতিসৌধ, স্মৃতি রক্ষার্থে সৌধ। জীবন বীমা, জীবন রক্ষার্থে বীমা। অর্থাৎ এই যে আপনার জীবন বীমা, জীবন এবং বীমা, তাহলে এই জীবন বীমার মধ্যে কোন পদটা লুকানো আছে সেটা আমরা একসাথে দিয়ে এগুলো সবগুলো দিছি। এবং প্রত্যেকটারে শহীদ মিনার, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ভাষা শহীদ, শহীদ দিবস, যত টাইপের আছে সবগুলাই, মুজিববর্ষ, মুক্তিযুদ্ধ, মোমবাতি, কাষ্ঠফলক, প্রত্যেকটাই গোবর গণেশ, প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা, প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা। তাহলে আমরা প্রত্যেকটা পৃষ্ঠা ধরে ধরে এইভাবে আলোচনা করব এবং আশা করি প্রত্যেকটা পৃষ্ঠা আপনার কাছে স্মৃতি হয়ে যাবে। এবং আশা করি পড়ানোর যে কৌশলগুলো এগুলো যদি বুঝতে পারেন তাহলে আপনার পড়াটা অনেক সহজ হয়ে যাবে। অর্থাৎ যে বিষয়গুলো আপনি পড়ে অনেক সময় নষ্ট করছেন সেই সময়টা অনেক সেভ হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, 1 মাস ব্যাপী ফ্রি সেমিনার চলছে। এই 1 মাস ফ্রি সেমিনার উপলক্ষে 1199 টাকায় 3টি সাবজেক্টে ভর্তি হওয়ার সুবর্ণ সুযোগ। এই সুযোগটি মিস করলে পরবর্তীতে এমন সুযোগ আর কখনো ফিরে পাবে না। রেগুলার কোর্স ফি, ইংরেজি কোর্স ফি 1000 টাকা, বাংলা কোর্স ফি 1000 টাকা, সাধারণ জ্ঞানের কোর্স ফি 1000 টাকা, মোট 3000 টাকা। এই 3000 টাকার কোর্স ফি কিন্তু এখন মাত্র 1199 টাকায়। তবে মনে রাখতে হবে এই সুযোগটি 22শে সেপ্টেম্বর পর্যন্ত। বিশ্বাস রাখুন, মুখস্থ করে নয়, কোড, কৌশল, ছবি ও ছন্দের সাহায্যে ইংরেজি, বাংলা ও সাধারণ জ্ঞান খুব সহজে মনে রাখা যায়। 1 মাস ব্যাপী ফ্রি সেমিনার চলছে। এই ক্লাসগুলো হচ্ছে ইংরেজি, বাংলা ও সাধারণ জ্ঞানের উপর। শনি, সোম, বুধ এই 3 দিন আমরা সাধারণ জ্ঞানের উপর ক্লাস নিচ্ছি রাত 9টায়। শনি, সোম, বুধ ও শুক্র এই 4 দিন আমরা ক্লাস নিচ্ছি ইংরেজির উপর রাত 10:30টায়। রবি, মঙ্গল, বৃহস্পতি এই 3 দিন ক্লাস নিচ্ছি বাংলা ব্যাকরণের উপর রাত 9টায়। আশা করি এই ক্লাসগুলো করুন, তাহলে বুঝতে পারবেন যে ইংরেজি, বাংলা জিকে মুখস্থের বিষয় নয়, কোড, কৌশল, ছবি ও ছন্দের সাহায্যে খুব সহজে মনে রাখা যায়। ক্লাসগুলো চলছে ফেসবুক পেজ তাপস একাডেমিতে লাইভের মাধ্যমে। অর্থাৎ এই পেজের আমরা লাইভের মাধ্যমে এই ক্লাসগুলো নিচ্ছি। আশা রাখি এই ক্লাসগুলো করুন, অনেক উপকৃত হবেন। আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।